আমি এই কনসেপ্টটা নিয়ে ফাহিম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ওয়াই? তা আমি লজিক জানতে চাইলাম। মনোলগে সবাইকে স্বাগত। মনোলগ একটা স্টুডিও আয়নাটের নতুন প্রোগ্রাম, এবং এটা আমাদের একটা ঘরোয়া আড্ডা বলা যায় আর কি। যাই হোক, আমাদের এখানে আজকে ফাহিম আছে, সারোয়ার আছে। ফাহিম, আমরা যেটা নিয়ে এর আগে অফ স্ক্রিনে যে আলোচনা করছিলাম, দৃশ্য মাধ্যম আর কি, 24-এর সাথে দৃশ্য মাধ্যমের কানেকশন। সারোয়ার যদি কিছু অ্যাড না করে তাহলে আমি শুরু করতে চাই আরেক দিক থেকে আর কি। সেটা হচ্ছে যে আমি একটা নিউজ বোধহয় শেয়ার দিয়েছিলাম গ্রুপে, যেখানে নিউজটা ছিল এই নিয়ে যে এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটা নিউজ। সেটা হচ্ছে ড্রোন শো পরিচালনা শিখতে চীন যাচ্ছেন 11 জন। এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় এটার আয়োজনে। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখানে নিউজের ক্ষেত্রে যা বলা হচ্ছে, বলতেছে যে ড্রোন শোটা হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ ভাবে মানুষকে একটা দারুণ একটা আবহাওয়ার মধ্য দিয়ে নিয়ে গিয়েছে, বা নিয়ে আহ, একটা গল্প বা ভিজুয়াল মিডিয়ামে বলার ক্ষেত্রে খুব দারুণ করতেছে। সে কারণে তারা মনে করছেন যে এই ড্রোন শো পরিচালনা করতে, একটু বলে রাখি যে ড্রোন শো পরিচালনা কিন্তু স্পেশালি আমরা দেখেছি যে জুলাই আগস্টে এই 1 বছর পূর্তি উপলক্ষে এই কার্যক্রমটাকে মাথায় রাখা হয়েছিল এবং সেটা করা হয়েছে ড্রোন শো আর কি। হ্যাঁ, এখন আমার বলার জায়গাটা হইতেছে যে আমি আহ আসলে এটার মধ্য দিয়ে আসলে কি বার্তা দিতে চাই আসলে, এবং ড্রোন শো আসলে আদত আমাদের কালচারাল যেই আমাদের বোঝাপড়া বা কালচারাল যেই আন্ডারস্ট্যান্ডিং, সে জায়গা থেকে আমরা কতটা সেটার সাথে এঙ্গেজড ফিল করি, তাই না? আমার কথা হচ্ছে যে নিখাত নিঃসন্দেহে এই ট্রেনিং এর জন্য চীনে যে পাঠানো এটার জন্য একটা লম্বা বাজেট ছিল, অবশ্যই বাজেট ছিল। হ্যাঁ, তা তা তো আমার অবশ্যই থাকবে। তা আমার কথা হইতেছে যে এটা আমার কাছে খুব একটা মানে খাজনার চেয়ে বাজনা বেশি বল জাতীয় একটা প্রবাদ আছে, সেরকমই মনে হয়েছে এই অর্থে যে দেখেন আপনি একটা এত বড় আন্দোলন হইলো, সে আন্দোলনের জায়গাটা থেকে আমি যদি বলি, আপনি কিন্তু এটা অনেকটা সে নগর কেন্দ্রিকই হয়ে গেছে অনেকটা। এটা এই কারণে বলতে পারছি যে আমি আপনারা এর আগে বলতেছিলাম যে আমার গ্রামের একটা অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছিলাম, তাদের কাছে আপনি অবাক হবেন, তারা আয়নাঘর বলতে বোঝেন যে এটা ইউনূস সরকারের সৃষ্টি করা। তো আমার কথা হইতেছে তার মানে তাদের এই দৃশ্য মাধ্যমে বোঝাপড়াটা কোথায়, তাদের এই দৃশ্য মাধ্যমের মাধ্যমগুলা কি? তারা হয়তো সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কিংবা আরো অনেকগুলো জায়গা থেকে তারা দেখেছে, যারা অনেকে গুজব ছড়ায়, ডিসইনফরমেশন এগুলো ছড়ায়, সেগুলো তাদের কাছে হয়েছে এবং তাদের একটা বিশ্বাস আছে। সেটা আওয়ামী মতাদর্শ হতে পারে, বিএনপি মতাদর্শ হতে পারে, এনসিপি হতে পারে, কিন্তু এতটুকু সত্য, এই আন্দোলনটা যদি সর্বশেষ সবকিছু মানে উপেক্ষা করেই একটা নিখাত স্বাধীনতা কিংবা একটা বৈষম্যহীন দেশের কথা চিন্তা করে যদি হবে, তাহলে সেটা সর্বস্তরে পৌঁছানোর কথা ছিল। বা সর্বস্থানে যদি নাও পৌঁছায়, যদি সেই ঘাটতি থেকে থাকে, সেই ঘাটতি যেরকম আমাদের ব্যর্থতা, একই জায়গা থেকে সেখানে যে পৌঁছালো না বা সেখানে যে পৌঁছানোর একটা প্রক্রিয়া, সেটা আমরা নিতে পারছি কি পারছি না, সে জায়গা থেকেও আমাদের ওইটা অ্যাড্রেস করা উচিত। তো ওই নগর কেন্দ্রিক হওয়ার ফলে যেটা হয়, আপনি সেই একই জায়গা থেকে ঘুরে ফিরে সে বৈষম্যমূলক একটা সিস্টেমের মধ্যেই হচ্ছে ঘুরপাক খান। কেননা এই দীর্ঘ 1 বছরে আপনি কিন্তু এরকম কোনো আশা জাগা নিয়ে প্রামাণ্য চিত্র বলেন, শর্ট ফিল্ম বলেন, বা ওরকম ভিজুয়াল কোনো মিডিয়াম বা ফর্ম আপনি ওরকম ব্যাপকভাবে প্রচার বা ব্যাপকভাবে প্রসার ঘটাতে পারেন নাই, যেটা মানুষের হৃদয়ে গেঁথে যেতে পারে, তাই তো? তো আমার বিষয়টা হইতেছে যে আমার নজরে পড়েনি কয়েকটি বিচ্ছিন্ন ডকুমেন্টারি ছাড়া
24-এর ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করে, হ্যাঁ সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক না? হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে। আপনি যদি ধরেন শিল্পকলা একাডেমি স্পন্সরে আপনি নির্মাণ করলেন এবং অডিটোরিয়ামে গিয়ে হচ্ছে দেখানোর ব্যবস্থা করলেন, আসলে অডিটোরিয়াম তো একটা শ্রেণী, ক্লাস বেসড। মানে বলতে চাচ্ছি যে আপনার যে শ্রমজীবী মানুষ, এর আগে বলছিলাম প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছি আমি, যে এই আন্দোলনের সবচেয়ে বড় একটা যে শ্রেণীটা সবচেয়ে বেশি আহত বা নিহত হয়েছে সেটা হচ্ছে শ্রমজীবী শ্রেণী। তা আমার কথা হচ্ছে যে শ্রমজীবী শ্রেণীদের জন্য কি নির্মাণ করা হয়েছে ভিজুয়ালি, আর শ্রমজীবী মানুষ তারা কি শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কিংবা সিনেমা হলে যে, মানে আমি কোটান করে আমি যদি বলি সিনেমা হলে যে মতো যে ওই অভ্যাসটা তৈরি হয়েছে কিনা, আমি যদি বলি যে আপনি ওই পর্যন্ত নিয়ে যাইতে পারছেন কিনা, মানে আমি যদি প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি, মানে যেটা হচ্ছে বলার জায়গা, আপনি সরকারি টাকায় করতেছেন, সরকারি টাকায় করছেন, কন্টেন্টের চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন ওইটা পৌঁছানোর জন্য ওই শ্রমজীবী মানুষদের জন্য। আমার কাছে নজরে ওটা পড়েনি। আপনি তো নিঃসন্দেহে আপনি বিভিন্ন মাঠ বা রাস্তা, কোন একটা বড় একটা মফস্বল রাস্তার উপরে পর্দা দিয়ে বক্স দিয়ে একটা নির্দিষ্ট টাইমে আপনি শো করতে পারতেন, দেখাতে পারতেন, বা ডকুমেন্টারি গুলো অন্তত খেয়াল করাতে পারতেন যে দেখেন একটা 1 মাস ব্যাপী কি কি ঘটনা ঘটেছে, তাই না? তো এরকম তো কোনো কিছু এরকম ভাবে নজরে আসেনি। তো এটাই হচ্ছে ব্যাপার যে আপনার এই যে একটা সিটির বাইরে, সিটির বাইরে এসে একটা যে ভাবনা, সিটি কেন্দ্রিক হচ্ছে সবকিছুকে নিয়ে আসা, সেটা পলিটিক্স হোক, শিল্প হোক, দৃশ্য মাধ্যম হোক, লেখা হোক, সাংবাদিকতা হোক, এটার বাইরে এসে যদি না ভাবা যায়, আসলে সে আন্দোলন বলেন, শিল্প বলেন, মাধ্যম বলেন, রাজনীতি বলেন, সবকিছুই আসলে আসলে ব্যর্থভাবে। এখন এটা এটা তোমার কি মনে হয় এটার কারণ কি হইতে পারে? এটা বা সারোয়ার, তোমার কি মনে হয়, মানে এটা গুটি কয়েক জায়গায় এস্টাবলিশড হলো একটা একটা ঘটনা, ভিজুয়ালটা আসলে মাস পিপলের কাছে পৌঁছায় না, বা সেটা কিভাবে পৌঁছানো যাইতো বা কিভাবে আবার পৌঁছাতে পারি? দেখেন, একটা মানে আমি যদি মনে করি, মানে এখন পর্যন্ত মাস্টিপুরের কাছে পৌঁছানো বলে ভিজুয়াল কিছু ডকুমেন্টারি হয়েছে, একটা দুইটা আমি দেখছি, একটা দুইটা আপনি দেখছেন, অথবা হচ্ছে যে ফাইম ভাই কয়েকটা দেখছেন। এগুলো সব হয়েছে হয় শিল্পকলা নইলে ইউটিউব এভরিথিং। এবং সব থেকে প্যারা লাগছে যে ভিজুয়াল মিডিয়া গুলাতে, মানে যেগুলো মেনলি নিউজ চ্যানেল, অর্থাৎ আমি যখন ফাইম ভাই যখন গ্রামের কথা বললো তখন আমার নিজেরও মনে হলো যে আমার যে গ্রাম বা আমার যেই দিনাজপুরের দিকে যে গ্রামে আমার দাদা বাসার দিকে, ওখানকার মানুষ আসলে এইসব নিয়ে কনসার্ন না প্রথমত। কারণ কি, ওরা রেগুলার টিভি দেখতেছে এবং টিভিতে এরকম কোনো কিছু রাইট নাও আসে নাকি। মানে ঠিক আছে, আওয়ামী সরকার, ওদের কনসার্নের জায়গাটা হচ্ছে যে আওয়ামী সরকার দাম বাড়াই দিছিল অনেক, এবং রাইট নাও দাম মাঝখানে কমছিল, আবার সবকিছু জিনিসপাতির দাম আবার বেড়ে গেছে। সো ওদের কনসার্ন হচ্ছে যে আগেও যারা ছিল তারাই বোধহয় আছে, মানে আগেও যেরকম ভাবে চলতেছিল এভাবে আছে, মানে ওদের জায়গাটা এরকম। কিন্তু কেউ যে দেখাবে এবং কেউ যে হচ্ছে যে এটাকেই করবে, সেটাই পর্যন্ত মিডিয়া পর্যন্ত আসে না। এবং এই জায়গায় এসে আমার মনে হয় যে, মানে যেটাকে বলি যে জুলাই, এর আগেও বলছিলাম যে জুলাই বিক্রির জায়গাটা, বা জুলাই যে ম্যানুপুলেট হচ্ছে, যে সবাই বলতেছে আমি করছি বা সবাই বলতেছে আমার জায়গাটা দাঁড় করাচ্ছে। আর আপনি যদি বলেন যে এরকম যে এটা আসলে ভালোভাবে কিভাবে আনা যায়, তাহলে আমার মনে হয় এটা ডকুমেন্টারি থেকে বেশি ইফেক্টিভ। যদি সবার কাছে যাওয়া লাগে তাহলে সেটা যাইতে হবে হচ্ছে যে আমার টিভি মাধ্যমে, অর্থাৎ টিভি মিডিয়াতে, নিউজ অথবা টিভিতে শো বা টিভির ফিল্মের মধ্যে এগুলোকে আস্তে আস্তে পুশ করতে হবে। যেটা ধরেন যে পুশ না করলে আসলে সবাই দেখবে না। কারণ কি, আমি যদি সোশ্যাল মিডিয়া বলি, যেমন বিবিসির একটা ডকুমেন্টারি হয়েছে, এবং ডকুমেন্টারিটা ভালো লাগছে আমার কাছে, ওভারঅল ওদের রিপ্রেজেন্টেশনটা আমার খুব ভালো লাগছে। বাট এই বিবিসির ডকুমেন্টারিটা আসলে কতজন দেখতেছে? বিবিসি বাংলাতেই করছে, তারপরেও একটা ইউটিউব ডকুমেন্টারি আসলে আমার যদি একদম ইসের থেকে যাই, আমরা যদি একদম শ্রমজীবী মানুষ থেকে যাই, তাহলে তারা কিন্তু এটা দেখতেছে না। তাদের ইউটিউব কন্টেন্ট কিন্তু এটা না, তাদের রাতের বেলা ইউটিউব কন্টেন্ট আলাদা। কিন্তু আমাদের সবার একটা জায়গায় কমন আছে, সেটা হচ্ছে যে টিভি কন্টেন্ট। মানে হয়তো আমি এখন ব্যাচেলার লাইফে আছি, আমার রুমে টিভি নাই, তারপরেও আমি নিউজ চেক করি। আহ
আমার বাসায় টিভি আছে, এবং আমি যখন দেখছি যে গ্রামে চার দোকানে একটা টিভি নিয়ে পুরো একটা জায়গা ক্রিয়েট হয়, তো সেই জায়গায় হচ্ছে যে তারা সবাই একটা জিনিস দেখতেছে, তারা সবাই যা তা দেখে আর কি, নিউজ দেখতেছে, মাঝে মধ্যে রাতে সিনেমা দেখতেছে, মাঝে মধ্যে সিরিয়াল দেখতেছে। ওই তো তারা তো খবরটাও দেখতেছে বা এই ধরনের নিউজ তাদের হয়তো বা চোখে পড়তেছে। কিন্তু এই জায়গায় এই মেনশনটা যে ফ্যাসিস্ট সরকার কতটা ভয়ানক, এইটা কোথাও করতেছে না। মানে সেই কারণে অনেক সময় নিউট্রালাইজ হয়ে যাচ্ছে অনেক কিছু। মানে রাইট নাও যেটা চলতেছে এটা হচ্ছে কাইন্ড অফ মব কালচার পুরো দেশে চলতেছে। সো মব কালচারের উপরে হয় না যে ওই যে শাক দিয়ে মাছ ঢাকা একটা প্রবাদ আছে, মানে এটা যদিও এখানে খুব একটা ইউজফুল না, তারপরে আমার কাছে মনে হয় যে এরকমই হচ্ছে যে এই মব কালচারের কারণে না আমরা কাইন্ড অফ ফ্যাসিস্ট সরকারকে ভুলে যাচ্ছি। আমরা মানে দিন শেষে যে আমি এরকমও কথা শুনতেছি, আমার হয়তো বা গ্রামের বাসাতে ফোন আসতেছে, এরকমও কথা শুনতেছি যে আগেই ভালো ছিল, মানে অন্তত এত খুনাখুনি হতো না, এত হতো না, কিন্তু খুনাখুনি তো হতো। এটা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকারের যেটা প্যারা প্যারা বা ইসের জায়গায় যেটা ছিল যে ওরা সবকিছু লুকাইছে, কিন্তু সেটা তো এখনো ওরা খুব স্মার্টলি সেটা হ্যান্ডেল করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা কোনোভাবে এখনো এখনো সেটা প্রকাশ পাচ্ছে না দাদা। এবং এটা প্রকাশ পাইলেও সেটা হয়তো খুবই হায়ার কিছু ইউটিউব চ্যানেলে পডকাস্টের মাধ্যমে, খুবই হায়ার কিছু, যেমন দাদা আমরা আমরা রাইট নাও একটা পডকাস্ট টাইপ একটা করতেছি এবং এখানে আমরা কথা বলতেছি আমাদের নিজের জায়গা, এটার ভিউয়ার কিন্তু কোনোভাবে ওই জায়গায় যাচ্ছে না। সুতরাং আমরাও যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছি এই কন্টেন্টটাও আমাদের ওই পর্যন্ত পৌঁছাবে না। এই কন্টেন্টটা একমাত্র পৌঁছানো সম্ভব আমার কাছে মনে হয় পার্সোনালি টিভি মিডিয়াতে। এখন এইখানে টিভি মিডিয়া কতটা হচ্ছে যে জায়গা রাখবে, টিভি মিডিয়া কতটা পরিমাণ পৌঁছাচ্ছে, এবং আমার কাছে এখন পর্যন্ত টিভি মিডিয়া মনে হয় জিরো, তারা প্রপারলি পৌঁছাচ্ছে না। আচ্ছা, যেটা হচ্ছে বললাম স্যাররা যে পয়েন্ট গুলো ছিল সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বটে, কিন্তু আমি আরেকটু বলবো সেটা হচ্ছে যে গণযোগাযোগ এবং সাংবাদিকতা এই বিভাগের ছাত্র হিসেবে সেটা হচ্ছে যে টেলিভিশন আসলে আমরা যেভাবে দেখছি এখন আদতে আমি অতটা গুরুত্ব সহকারে দেখি না, কিন্তু মাধ্যম হিসেবে সে গুরুত্বপূর্ণ বটে, বাট একটা গুরুত্ব আছে, কিন্তু সেটা অস্বীকার করি না, কিন্তু অতটা আমি এই হিসেবে দেখি না। কিন্তু যেটা হচ্ছে বিষয় আমার বলার জায়গা, এই যে যে পৌঁছালো না, তাদের মনোজগৎ এখনো আগের মতোই রয়ে গেছে, আমরা বলছি আগের মতো রয়েছে, এটা আমাদের ধারণা বটে, বাট আমার মূল জায়গা হচ্ছে এটা অ্যাড্রেস করা যে কেমন আছে আসলে, মানে চিন্তাটা কেমন সেটা অ্যাড্রেস করা। এখন সেটাকে বুঝতে গেলে আমাদের হচ্ছে এই যে যে পৌঁছালো না, গেল না, নাকি করতে দেওয়া হইলো না, সেটা নিয়ে একটু আমাদের আলাপ করা দরকার। সেটার পিছনে আবার আমি যদি বলি যে এই দৃশ্য মাধ্যমের একটা পলিটিক্স আছে, যে পলিটিক্সটা এই অর্থে যে আমার মিডিয়াম কি হবে এবং আমি কি বানাবো এবং কি থাকবে বা কি থাকবে না সেটার সাথে একটা পাওয়ার পলিটিক্স আছে। আপনি দেখেন এনজিও যদি ধরেন, আপনি যদি ধরেন আপনি কখনোই এনজিও দিয়ে কোন একটা এনজিও যদি ডকুমেন্টারি করে, আমি নাম না দিই, নাম না বলি, কোন একটা এনজিও যদি ডকুমেন্টারি করে ধরেন, সেই ডকুমেন্টারির মধ্যে কোনোদিনই আপনার সরকারের বা আমি যদি বিগত সময় শেখ হাসিনার কথা বলি, কোনোদিনই তার হচ্ছে ওই ক্ষমতা কাঠামোর সমালোচনা থাকবে না, দেখবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে তার যে ফান্ডিং সে কোনোদিন কোর যেই সিস্টেম সেটাকে সে অ্যাড্রেস করতে চায় না। সেটা অ্যাড্রেস করলে তার হচ্ছে অস্তিত্বটা সংকটে পড়ে, এবং এটা হচ্ছে বড় বিষয়। সো আমি বুঝতে চাই যে এই যে যে আমার গ্রামীণ একটা সমাজ, একটা বড় সমাজ, কিংবা আমি যদি বলি নগরের মধ্যেও, নগরের ধরেন আমি এই অর্থ বলছি, ধরেন গুলশান বনানীর শ্রেণী আর হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তানের শ্রেণী তো এক না। আমি বুঝাতে চাইতেছি যে নগরায়নের মধ্যেও যে শ্রেণী বিন্যাস, সেই শ্রেণীতেও সেই বিভাজন, সেই বিভাজনটাকেও আমরা হচ্ছে অ্যাড্রেস করতে পারিনি। বা আপনি গ্রামের প্রসঙ্গে পরে আসেন, আপনি শহরেরও আপনি এই তৃণমূল মানুষদের কাছে আপনি পৌঁছতে পারেন নাই। আপনি আশেপাশে একটু দেখেন, খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই আমি যদি বলি বসতির যে মানুষগুলো শহরের, তাদের কাছেও তাদের যে চিন্তা ভাবনা সেগুলোও কিন্তু সে আগের মতো রয়ে গেছে। এখন এটা কেন রয়ে গেছে? কারণ আন্দোলন তো হয়েছে। তা আন্দোলনের পরে যদি একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে একটা সরকার আসে, সে কেন এখন পর্যন্ত শহরের যে বসতি শ্রেণী বা নিম্নবিত্ত শ্রেণী তাদের কাছে পর্যন্ত এই মনন জগতে পরিবর্তন আনতে, মানে পরিবর্তন না, তাদেরকে একটা ভাবনায় ভাবাতে পারলেন না যে আসলে আদতে 5 আগস্ট কি হয়েছিল, কিংবা গত এক দেড় মাসে
সেই জুলাই মাস থেকে আগস্ট মাসে কি হয়েছিল সেটা এখন পর্যন্ত তারা প্রপারলি জানে না, তারা আগের ইস্যুতে আছে এবং তারা আয়নাঘরকে দোষারোপ করতেছে ইউনূসকে নিয়ে। এখন আমার বলার জায়গাটা একটু কথা আছে, আয়নাঘর তো এমনিতে আওয়ামী লীগের সময় এটা খুব জনপ্রিয় বা মানে এই শব্দটা অনেক পরিচিত আর কি। শব্দটা পরিচিত হয়েছে তারা আমলে। এটা এটা আবার কেন ইউনূসের ব্যাপারে? দাদা আমি কি বলি, আমি এটা নিয়ে এটা নিয়ে ধরি, তোমার কাছে মনে হয়েছে এটা পরিচিত, ব্যাপকভাবে প্রসারিত, কিন্তু আয়নাঘরের জিনিস এটা 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 দেখো আমি তোমার বুঝাই। একটা সামগ্রিক বিষয়ে আমাদের একটা আছে, শ্রেণী বিন্যাস আছে, আমাদের আবেগগুলা না শ্রেণী কেন্দ্রিক। মানে ধরো আমি বলি কামরাঙ্গীর চরে কিংবা গাজীপুর টঙ্গীর কোনো একটা বস্তির বা বসতির আগুন লাগা যদি 50 জন মরে যায়, বুঝো আগে 50 জন মরে গেলে যেই পরিমাণ মানুষ হাহাজারি কান্না দুঃখ প্রকাশ করছে, মাইলস্টোন কলেজে কিন্তু তার দ্বিগুণের চেয়ে দ্বিগুণ করছে। আমি দুইটা কম্পারিজনে যাচ্ছি না ওই অর্থে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যে মাইলস্টোন কলেজ ইটসেলফ একটা ক্লাসকে বিলং করে, অ্যাড্রেস করে, দ্যাট মিনস মিডল ক্লাস অর কি বলে মানে ওই কেন্দ্রিক মিডল ক্লাস ও হায়ার মিডল ক্লাস ওই জায়গাটা। সো ওই যে ভৎসনা বেদনা, মানে ওই যে কান্না বেদনা কষ্ট সোশ্যাল মিডিয়া ভাইসে গেছে। কিন্তু এই যে ঈদের সময় 12-14 মাসের বেতন পায় না শ্রমজীবী মানুষ, হাজার হাজার মানুষ, সেখানে শ্রমিকরা মারা যায়, আমরা কয়জন হাহাজারি জানাইছি, কয়জন কষ্ট বইছি, জ্ঞাপন করছি, কোনোটা তো কোনো অংশে কম না। আমি আগেই বলতেছি, তুলনা করতেছি না, আমি বলতে চাইতেছি যে আমাদের আবেগগুলো তাড়িত হয় শ্রেণী কেন্দ্রিক। এই যে তোমরা আমরা, এই যে আমরা বলতেছি না, আমরা কইরা নিতেছি আমরা, সো আমরা সব ঘটনায় একই রকম আবেগ প্রদর্শন করি না বা ফিল করি না। তো যে জায়গা থেকে আসতেছিলাম, আয়নাঘরের প্রসঙ্গে আসি, তোমার কাছে মনে হইতেছে যে আয়নাঘর সর্বজন বিদিত সর্বজন স্বীকৃত একটা বিষয়, আদতে ওরকম নয়। আচ্ছা, আয়নাঘর কথা হইতেছে যে আয়নাঘর পত্র পত্রিকা পেপার কয়জন পড়ে বাংলাদেশে? আমার বিশ্ববিদ্যালয়ে একটা রিসার্চ হয়েছিল, আমার ওটা ফাইন্ডিংসটা মানে আমার ফাইন্ডিংসটা খুব বেশি জানা নাই, কেননা রিসার্চ শেষ হওয়ার আগে আমি আসছি। রিসার্চটা এটা নিয়ে ছিল সম্ভবত, যতটুকু হাইপোথিসিস এবং আমারও অবজারভেশন, সেটা হচ্ছে যে রিসার্চটা এটা নিয়ে ছিল যে পত্রিকার ওয়েবসাইটে কিংবা পত্রিকা দেখে পত্রিকা পড়ে কয়জন বা খবর আহরণ করেন কয়জন। সেটাতে দেখা গেছে অধিকাংশ, মনে হয় ফাইন্ডিংসে দেখা গেছে যে তারা অধিকাংশ সোশ্যাল মিডিয়া থেকে নিউজ গ্যাদার করে। সো সোশ্যাল মিডিয়া তো একটা ট্রাস্টেড অথেন্টিক সোর্স না। সো আমার কথা হইতেছে যে এই যে তুমি যে আয়নাঘরের কথা বলতেছো, সেটা তো সে আয়নাঘরের খবর তো তুমি একটা বিশেষ মিডিয়াম থেকে পাইছো, পত্রিকার থেকে কিংবা বিশেষ একটা এসে। তা তোমার গ্রামীণ সমাজ বা নিম্নবিত্ত শ্রেণীর সমাজ কি অতটা মানে ওই রকম ভাবে অতটা তার অ্যাক্সেসিবিলিটি বা অতটা, আমি তাদেরকে ছোট বা খাটো করছি না, আমি বলছি যে তারা ওই রকম ভাবে অ্যাওয়ার্ড কিনা, সেই রিপোর্ট গুলো ইংরেজিতে হয় কিংবা আরো ক্রিটিক্যাল রিপোর্ট হয়, সো ওইগুলো অ্যাসেস করতে পারতেছে কিনা। তোমার আমি যেটা বলতেছি, তাদের যদি আহরণের মিডিয়াম যদি ইউটিউব সোশ্যাল মিডিয়া হয়ে থাকে, তোমার এটা মাথায় রাখতে হবে যে ওই মাধ্যমে তো অনেক রকম কনস্পিরেসি থিওরি তৈরি করা হয়, গুজব তৈরি হয়, ডিসইনফরমেশন তৈরি হয়। আমার কথা হইতেছে যে তোমার যদি একটা আয়নাঘর তুমি যদি দেখো তোমার বোঝাপড়া দিয়ে যে এটা হচ্ছে শেখ হাসিনার অনেক বড় ধরনের ভয়ঙ্কর হাতিয়ার, আরেকজন ওই কাউন্টার দিয়ে সেই ভিডিও তো তৈরি করছে যে কনস্পাইরেসি তৈরি করছে যে না আয়নাঘর তো ইউনূস সরকার বানাইছে ওরে। মানে আমাদের ওটা তো আমার কথা হইতেছে যে এটাই হচ্ছে বড় বিষয়। আর টেলিভিশনের সারোয়ার কথা বলতেছিল, টেলিভিশনের কথা আমি বলবো যে দেখো এগেইন আমরা যখন এর মধ্যে কথা বলতেছি তখনও দেখো আমাদের মধ্যে একটা ক্লাস, কিন্তু আমরা ক্লাস হোল্ড করতেছি। দেখো আমি তোমার বলি বুঝাই, ডকুমেন্টারি, বিবিসি ডকুমেন্টারি এটা কোনো মাইনে রাখে না আসলে ওই শ্রমজীবী কৃষক কিংবা চাষাভুষাদের কাছে বা নিম্ন শ্রেণীর মানুষদের কাছে। তাদের মিডিয়ামটা কি আসলে? তাদের মিডিয়াম যদি আমি বলি, আমাদের বাঙালির ইতিহাস যদি খেয়াল করি, বাংলাদেশি ঐতিহাসিক ওই ভিজুয়াল মিডিয়াম হচ্ছে যাত্রাপালা, পথনাটক, পালা গান, লোকগান, লোকগীতি। আমার কথা হইতেছে যে আমরা ওইগুলোরে অ্যাড্রেস করছি কিনা, এগুলোতে কিন্তু ভিজুয়াল মিডিয়ামই কিন্তু দাদা, তুমি আমার সাথে ডিসএগ্রি করতে পারো, বাট এগুলো অবশ্যই, এগুলো তো আমি সেটাই বলছি, দেয়াল চিত্র তো ভিজুয়াল মিডিয়াম, আমি সেটাই বলছি যেটা দৃশ্য। তোমার টেলিভিশনের চেয়ে এইগুলো বেশি পাওয়ারফুল। এবং তুমি ভালো করে জানো গ্রামের মানুষ এখনো নৌকা বাইতে যায়, ভ্যান চালাইতে যায়, তাদের মধ্যে লোকগীতি, লোকগান, যাত্রাপালার ওই ইতিহাস, তাদের মনোনিবাস কিন্তু, মনোজগৎ কিন্তু এইভাবে তৈরি হয়েছে।
তো টেলিভিশন হচ্ছে তাদের কাছে পাওয়ারফুল মিডিয়াম ওইটা। তো আমরা কি কোনো এই যে শিল্প সমাজ বা তার যারা ভিজুয়াল নিয়ে কাজ করছে সিনেমায় না কোনো জায়গায়, এই ফর্মগুলো তো উঠে আসে নাই। এবং এই গ্রামের মানুষদের চৈতন্যর অন্যতম একটা বড় মাধ্যম কিন্তু এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিতেছে। তো এইগুলো যে অপ্রাসঙ্গিক সেটাও না, আমি এই জন্য বলতেছি যে পথনাটক বা এগুলোতে যদি তুমি যেটা বলছো ফাইন, আমি বলি মানে যেটা বলছো এটা হ্যাঁ এটা আসলেই ঠিক আছে। ধরো এখন এই এক বছরে এই ধরনের প্রোগ্রাম ইভেন্ট অ্যারেঞ্জ করা, এটা আসলে ধরো আমরা যদি ধরি 64টা জেলায় এরকম একটা ইভেন্ট বা 7-8টা বিভাগে এরকম ইভেন্ট ক্রিয়েট করা হবে, ঠিক আছে, সেটা একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু আমার আমার আমার- আমি যেটা বলছি যে ধরো একটা 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 প্রাইমারি স্কুল বা একটা হাই স্কুল, সব সারা বাংলাদেশে সরকারি স্কুল আছে, ঠিক না? এখন আমরা আগে ছোটবেলায় আমাদের বড় বড় কোনো ইভেন্ট হলে সেটা স্কুলের মাধ্যমে আমাদের জানানো হতো বা স্কুলে হইতো। ধরো আমি ওই যে পাপেট শো বা মোস্তফা মনোয়ার, যে মনের কথা আর কি, ঠিক আছে, তো ওই ইভেন্টটা আমাদের স্কুলে অ্যারেঞ্জ করা হয়েছিল। আমরা কিন্তু ওই মাধ্যমে আমরা মানে যারা ছাত্র পুরো স্কুলের, ঠিক আছে, এবং আমাদের বাবা মা বা আমাদের পারিপার্শ্বিক তারাও কিন্তু ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করছিল আর কি। তো আমি বলছিলাম কি ধরো সেটা না হলে ধরো এরকম একটা পারফেক্ট অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট বা যাত্রা ডিফিকাল্ট, কিন্তু আমি বলছি ভিজুয়াল মানে ভিডিওগ্রাফি যদি যাই, ভিডিওগ্রাফিতে ভিডিওগ্রাফিতে তো তোমার এটা একটা সুন্দর ভিডিওগ্রাফি বা একটা ফিল্ম, ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা ফিল্ম বা ডকুমেন্টারি, ঠিক আছে, একদম এইটা বিষয় নিয়ে। আর আমাদের যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ে মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, উনি তো খুব ভালো চলচ্চিত্র নির্মাতা, ঠিক না? তো সেই জায়গা থেকে ধরো তারা তো ওই উদ্যোগটাও নিতে পারতো যে একটা ডকুমেন্টারি বানাবে, 6 মাস বয়সে একটা ডকুমেন্টারি বানাবে, পুরা যত আর্কাইভ আছে মানে যত চ্যানেল আছে সবার কাছ থেকে ফুটেজ নিয়ে গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো। মানে আমি জানি না এগুলো বলা ঠিক কিনা, ঠিক আছে, কিন্তু একটা মেক করলো আর মেক করা মানে ধরো একটা থানার একটা হাই স্কুল ওইখানে প্রদর্শনী করা, ঠিক আছে, এটা কিন্তু খুব বড় ইভেন্ট না, বুঝো, ঠিক আছে, এইটা কিন্তু সহজ। এবং তখন কি হয়েছে মানে আমার আমার নিজের দাদা একটু অ্যাড করি, আমার নিজের প্রথম ডকুমেন্টারি দেখা বা ডকুমেন্টারি, তখন তো আসলে ডকুমেন্টারি বুঝতাম না, এগুলো সবই সিনেমা ছিল। এটা বোধহয় ক্লাস 4-এ আমি আমার স্কুলের হল রুমে দেখছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে কোনো একটা ডকুমেন্টারি, আমার মনে নাই এক্সাক্ট নাম মনে নাই, বাট মুক্তিযুদ্ধ নিয়ে একটা সাদা কালো ডকুমেন্টারি দেখাইছিল আমাদের। এবং সেটা ছিল হচ্ছে যে একটা গাড়ি আসতো তখন, যে টেলিভিশন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অর সামথিং এরকম একটা, যে গাড়ি এসে, এবং তারপর পর আমাদের 4-5টা ডকুমেন্টারি দেখাইছিল যেগুলো মুক্তিযুদ্ধ নিয়ে এবং যেগুলো মোটামুটি ভাবে বঙ্গবন্ধু কেন্দ্রিক কিছুটা ছিল। এইটা কি সহজ না? মানে এটা এটা ভালো না সারোয়ার? আমি যেটা বলছিলাম যে পয়েন্টটা আমি পিক করতে চাইছিলাম যে ধরো একটা একটা 6 মাস বয়সে একটা ইভেন্ট মানে একটা ফিল্ম বানাইলো পুরা সব ফুটেজ দিয়া, ঠিক আছে, তারপর প্রত্যেকটা থানা গ্রাম সব জায়গায় একটা গাড়ি, ঠিক আছে, বা জেলা ভিত্তিক একটা গাড়ি সেট হইতো, সেই গাড়িটা পুরা ওই থানা ইউনিয়ন ঘুরা ওটা 1 মাস বসে দেখায়। এটা সম্ভব, কারণ কি দেখেন সম্ভব এবং খুবই কম খরচ, এতে খুব বেশি ব্যয় হবে। খরচের বিষয়টা হচ্ছে যে কি মানে দেখেন, মানে এটা সম্ভব, এটা খুবই গুড একটা আইডিয়া আপনি বললেন। কারণ কি আমি এটা কিছু কিছু জায়গায় এটা খুব গুড আইডিয়া না, যেমন আমার নিজের মফস্বল এলাকা বা আমি একটা বিভাগীয় শহরে আছি, হয়তো বা এখানকার স্কুলের পোলাপান সোশ্যাল মিডিয়াতে যেই কন্টেন্টটা দেখতেছে সেই কন্টেন্টটা হয়তো বা এদিকে যাচ্ছে। কিন্তু যখন আমি একটু ডিভাইড হচ্ছি, একটু ভিতরের দিকে যাচ্ছি, তখন আমি দেখতেছি যে ওদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কনজিউমটা একটু অন্যরকম, একটু ফানকি, যেটাকে আমরা অনেক রকম ভাবে আর কি একটু ফানকি বলি। তো তারপরে যেটা হচ্ছে যে তাদের যে কনজিউমেশনটা সেটা হচ্ছে যে এরকম, যার ফলে যেটা হচ্ছে তারা হাইলি ম্যানুপুলেট হয়ে যায় মাঝে মধ্যে, এটা করে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হচ্ছে। যেটা ফাহিম ভাই বলতেছিল যে আয়না ঘর আসলে হচ্ছে যে ইউনূস সরকারের তৈরি, এটা আসলে এইভাবে করে করা হচ্ছে, মানে কেউ একজন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে। এবং সোশ্যাল মিডিয়ার প্রতি এখন বর্তমানে যদি আমি মফস্বল থেকে একটু বের হই, মফস্বলের থেকে একটু গ্রামের দিকে ঢুকি, তাদের অগাধ বিশ্বাস, মানে তাদের বাদ দিয়ে আমার নিজের বাবা মার অগাধ বিশ্বাস। আমার মা মাঝখানে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি একটু মানে কোক বেশি খাইতাম তখন, কোক অ্যান্ড স্প্রাইট, আমাকে বলছে এটা খাবা না। আমি বলছি কেন, মানে আমি এক্সপেক্ট করছিলাম যেহেতু আমার মা বাবা দুইজনই
মানে অনার্স মাসে দুইজনই শিক্ষক অ্যান্ড এভরিথিং। আমি এক্সপেক্ট করছিলাম যে তারা বলবে যে অতিরিক্ত সুগার বা এরথেন। তারা কোনো একটা কারণে রাতে ফেসবুকে ভিডিও দেখছে যে এটাই শুয়োরের রক্ত মিশানো হয়। And তারপরে যেটা হয়েছে যে আমাকে তারা লজিক দিছে যে এটাই শুয়োরের রক্ত মিশানো হয়, এই কারণে খাবা না। আমি বললাম আমার তুমি যা কিছু বলতে পারতা যে খাবা না মানে খাবা না, আমি এইটা কিভাবে মানবো? তো তারা হাইলি ম্যানিপুলেট হয়, কারণ কি সোশ্যাল মিডিয়াতে বিলিভেবল মনে হয়। তো সেই জায়গাতে ধরেন আওয়ামী লীগের সময়ও কিন্তু এটা করছে। আপনার কি মনে আছে নাকি স্টেশন বাজারে মাঝে মধ্যে, মানে আমি যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারে এক্স্যাক্টলি মাঝে মধ্যে একটা ওই project মানে লাগাইতো। শোনো এবং মানে আমার নিজের গ্রামে আমার বাসার সামনে, মানে আমার আমার চাচি ছিল হচ্ছে যে মেম্বার, আমার বাসার সামনে তখন আওয়ামী সরকার ছিল, তো বাসার সামনে প্রজেক্টরের গাড়ি এসে সেইটাই প্রজেক্টর দেখাইছে, যেখান থেকে কিন্তু ওই এলাকার মানুষ আওয়ামী সরকারের উপর একটা অন্যরকম বিলিভ পাইছে। কারণ কি ওরা হাইলি ভিজুয়ালি যে পদ্মা সেতু এন্ড এভরিথিং, মানে উন্নয়ন, মানে যেটা হচ্ছে যে রাষ্ট্রের যে উন্নয়নটা আওয়ামী লীগ যে উন্নয়নের যে এটা আমাদের চোখে দেখাইছে, সেটা কিন্তু আওয়ামী লীগ দেখাইছে এবং গুড ওয়েতে দেখাইছে, যার ফলে এটাই তো মানে ওরা সবচেয়ে মানে আমি সো এই মানে সিস্টেমটা আগের- রেডি আছে এখন এটা করার জন্য। এ- আওয়ামী লীগের এটা- পরিচয় গেছে এটা দেখেন আপনি বা আমার একটা মানে পয়েন্ট অফ ভিউ আছে, আমাদের একটা এথিক্যাল পয়েন্ট আছে। সেই জায়গা থেকে ধরেন যেটা হয় যে আপনি জানেন যে এটা ভালো হচ্ছে না, আপনি জানেন যে এটা ভালো, মানে যেটা আমাকে দেখাচ্ছে ভিজুয়ালি এটা ফেক, বাট যখন ভিজুয়ালি আমি হচ্ছে যে একটু যারা হচ্ছে যে মানে কন্টেন্ট কনজিউমটা অন্যদিকে তাকে দেখাচ্ছি, তখন কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা রিয়েল। কারণ কি ভিজুয়াল জিনিসটা এতটা ইফেক্টিভ, মানে আজ এখানে ফাইম ভাই আছে জার্নালিজমের, আমি চারুকলার, আপনি চারুকলার, আমরা সবাই ভিজুয়ালের মানুষ, এবং ভিজুয়াল জিনিসটা কিন্তু হাইলি ইফেক্টিভ। আমরা নিজেরাও কিন্তু মাঝে মধ্যে ম্যানিপুলেট হয়ে যাই ভিজুয়াল দ্বারা, এবং ইসের থেকে এবং ইমোশন ক্রিয়েট করে। সেই জায়গাটা কিন্তু আওয়ামী সরকার এত পরিমাণ করছে। সো এই জায়গাটা আমার মনে হয় তারা হলো যে প্রচার মাধ্যমে সবচেয়ে বেশি একটা ভালো তাদের ফেস মানে ক্লিন ফেস দেখাইছে সবসময়। এই আপনি ক্যাচি গান থেকে শুরু করে সবকিছুর মধ্যে আওয়ামী ছিল। আপনার মনে নাই যে তখনকার যে একটা গান ছিল জয় কি জিতবে বা নৌকা, যেটা এতটা ক্যাচি একটা গান, মানে আমি বোধহয় সারাদিন গাইছি, এরকম হয়ে গেছে যে সকালবেলা। এবং ওরা কন্টিনিউয়াস আমাকে পুশ করছে সবসময়। মানে ওই যে আপনার সাথে আলোচনা করতেছিলাম যে মানে যেখানেই যাই আমি হাসিনার ছবি দেখি, যেখানেই যাই আমি হাসিনার ছবি দেখি। হ্যাঁ, সো ফাইম কি জানো বলছো? হ্যাঁ ফাইম বলতেছিলাম যে তোমরা যে কথাগুলো বলছো আসলে ওইগুলোর সাথে একটু যোগ করবো আর কি, যে আমাদের মনোজগৎ বা মনোনিবেশ হচ্ছে এই ভিজুয়াল মিডিয়াম দ্বারাই তৈরি হয়। যেরকম ধরো মানে আমার খুব জানতে চাওয়ার ইচ্ছা, পার্সোনালি আমার জানতে চাওয়ার ইচ্ছা এটা নিয়ে যে মিনা কার্টুনের পিছনে কে ছিল আসলে, মানে এই প্রজেক্টের পিছনে। মানে এই মিনা কার্টুন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিতেছি, বিকজ দেখো এক মিনা কার্টুন দিয়ে তুমি জাস্ট মিনা কার্টুনের গানটা একটু শুনবা মনোযোগ, তুমি গানটা লিরিক্সটা যদি দেখো, লিরিক্সটা যদি খেয়াল করো, হেভি পাওয়ারফুল একটা মেসেজ নারীদের। আমার খুবই প্রিয় একটা গান। আমি যদি বলি বিনা কার্টুন দিয়ে কি কি মেসেজ দেওয়া হয় না, যৌতুক, বাল্য বিবাহ, নারী ক্ষমতায়ন, কি দেওয়া হয়। ওয়ার্ক করছে কিন্তু ভাই, মানে এটা কিন্তু আমি সেটা বলছি যে এই প্রজেক্টের পিছনে কারা কাজ করছে সেটা আমারও খুব জানার ইচ্ছা। এটার পিছনে আমাদের তখনকার মানে অনেক আর্টিস্টই ছিল ভাই, যে মোস্তফা মনোয়ার ছিল, তারপর হলো যে আমাদের ফাইন আর্টসের তখনকার সময়কার অনেকেই আর্টের সেক্টরের কথা বলছো, বাট আমি জানতে চাচ্ছি যে থিওরিটিক্যালি কমিউনিকেশন, থিওরিটিক্যালি এটা তো কমিউনিকেশন মিডিয়াম হিসেবে। এইটা তো মূলত তোমার হলো যে ইউনিসেফ, হ্যাঁ ইউনিসেফ এনজিও, এনজিও। সো আমি যেটা বলতে চাইতেছি, আমি বলতে চাচ্ছি যে ধরো এইডস এর যে প্রচারণা, HIV-র যে প্রচারণা, ওইগুলো কিন্তু অনেকটা সেন্সিটিভ ছিল পৌঁছানো, কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া বা যে প্রচারণার প্রসেস গুলা, সেগুলো তুমি দেখবা কি বলে মমতাজের গান কিংবা বাউল গান, পথ গান, কিংবা ধরো এদের থ্রুতে কিন্তু প্রচারণা চালানো হয়েছিল। তারপরে ধরো আরো এরকম কিছু মিডিয়াম, অ্যানিমেশন মিডিয়াম, এইগুলোর মিডিয়ামের থ্রুতে হচ্ছে প্রচারণাগুলো চালানো হয়েছিল, এবং সেগুলো ওয়ার্কও করছে। হ্যাঁ অবশ্যই। মানে আমি যেটা বোঝাতে চাইতেছি, আমি ভিজুয়াল মিডিয়ার ব্যাপ্তি এবং প্রসেস গুলো আমি জাস্ট অ্যাড্রেস করার চেষ্টা করছি, যে এই প্রসেস গুলো, এই প্রসিডিউরের মধ্যে দিয়া এই সরকার যেতে পারতো।
গত হ্যাঁ মানে পারতো বলতে এখনো এখনো হয়তো বা মানে আমি জানি না কবে তুমি decision হয়, যে মানে আমার কনসেপ্টটা মনে হয় বলছো, এখনো সেই উদ্যোগ নিতে পারে, মানে যে কনসেপ্টটা বলছো তুমি, যে কনসেপ্টটা বিশ্ব সাহিত্য কেন্দ্র এই যে গাড়ি নিয়ে যে যায় বিভিন্ন ক্যাম্পাসে, বই হ্যাঁ পড়ুক আর না পড়ুক, একটা অভ্যাস তো তারা তৈরি করতেছে। চলো এবং তাইলে আমরা করি, আমরা এসে ছাড়ো আর আমরা হলো যে এটার প্রপোজাল রেডি করে দেই সরকারকে যে আমরা ভাই এটা করতে চাই। দিতেই পারি। এবং আমি একটা জিনিস, ছোট জিনিস অ্যাড করব, আপনারা কি কেউ জুলাইয়ের পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের পেজটার কর্মসূচি দেখছেন? খুব আমি বেশি দেখ- মাঝে মাঝে একটা একটা নিউজ কি হলো না, মাঝে মাঝে ওরা আপলোড করতো, যেটা নিউজ হইতো ওইগুলো দেখছি আর কি। আচ্ছা, তো আমি মাঝখানে খুব ফলো করতেছিলাম ওদের জিনিসগুলো, এবং ওরা স্টিল নাও সেম স্ট্যাটিক্স খাটাচ্ছে। যা জুলাই পরবর্তীতে আমাদের বন্যা হয়, তো বন্যাতে অনেক হয়, এবং বন্যার অনেক ফুটেজ বাংলাদেশ ছাত্রলীগের থেকে দেয়, এবং প্রত্যেকটা ফুটেজের নিষেধ যে বন্যার মধ্যে যে হচ্ছে যে এখানে কাজ করতেছে ছাত্রলীগ, আপনাদের পাশে আছে ছাত্রলীগ। এখন ফ্যাক্ট হচ্ছে যে দাদা, এটা আমার কাছে মজা লাগছে, আমার কাছে এটা কাইন্ডা মিম, যে শালাকে এখন পর্যন্ত ওদের মানে হলো না, এই সেম স্ট্যাটিক্স কাটাচ্ছে। ফ্যাক্ট হচ্ছে আমার কাছে মিম লাগছে, টনিদা আপনার কাছে মিম লাগছে, ফাহিম ভাইয়ের কাছে মিম লাগছে, কিন্তু এই ভিডিওটা কোথাও না কোথাও তো যাচ্ছে। হ্যাঁ তখন তা তো তার মাথায় কিন্তু এই কনসার্নটা আসতেছে যে তার মানে এদের এত কিছু করার পরেও ছাত্রলীগ, কারণ কি ইনার সেলফ 16 বছরে ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে এবং নানা মাধ্যমে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ একটা অন্যরকম বিশ্বাস গঠন করে গেছে। হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ, সেটা জুলাই হয়তোবা ছিঁড়ে জুলাই পরবর্তী পরবর্তী সময় এটা কাজে লাগানো দরকার ছিল এবং কাজে লাগানো উচিত ছিল আর কি, এবং এটাই। তো যেটা হচ্ছে যে আমি যেটা বুঝলাম না যে বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে এটা কন্টিনিউয়াস যাচ্ছে, এবং কেউ না কেউ হয়তো বা এটাতে, এবং ওটাতে লাভ রিয়াক্ট আছে, সো আমি কেউ না কেউ অন্তত পক্ষে ওটা সেইভাবে করে দেখছে যে না ঠিক আছে, ছাত্রলীগ এখনো ঠিক আছে। মনোলগ স্টুডিও আইনটা একটা নতুন আয়োজন, এখানে আছি আমি, শুভঙ্কর, ফাহিম এবং সারোয়ার। যারা উপস্থিত আছে আজকে তারা লেখক, যারা মানে এখানে সাংবাদিক, যারা যারা আছে তারা এডিটর, হচ্ছে আমরা তারা ছবি নিজেরাই, আঁকে, হ্যাঁ তারা হলো যে গল্প লেখে। হচ্ছে যাক গিয়ে আমরা তো ছিড়ি আসলে, আদত আমরা তো একটা শ্রেণীর জন্য ওইটাই করি না। মানে আলটিমেটলি আমরা এটা চিন্তা করতে পছন্দ করি, কিন্তু আমরা বোধহয় খুব একটা ইউজফুল না এই সমাজের কাছে, কারণ কি আমরা খুব একটা কিছু করতে পারি নাই। আর মনে হয় ফাহিম ভাই এটাই বলতে চাচ্ছে, যে আমরা চিন্তাই করে গেছি, আমরা আলোচনায় দিয়ে গেছি, আমরা আসলে নিজেরাই স্বীকার করি যে আমরা খুব একটা ইউজফুল কেউ না। আমাদের না না সেটা ইউজফুল কেউ না সেটা না, আমাদের মনে করতে হবে যে আমাদের এখনো অনেক সময় আছে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের এখনো সুযোগ আছে। এই হোপটা নিয়েই তো বেঁচে আছি যে কোনো না কোনো একদিন অবশ্যই কিছু একটা করবো। টাইম কিছু বলবা? না, বলার কিছু নাই, যেতটুকু বলা যায় যে সেটা হচ্ছে যে আমাদের সর্বস্তরের মানুষের কথা উঠে আসুক এই প্রোগ্রামের মধ্য দিয়ে। আমরা সবাই এবং আমরাই একসাথে এই প্রোগ্রামটা আগাই নিয়ে যাইতে চাই। দেখা যাক আপনারা শুনবেন কিনা আর কি, বা দেখবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমরা একটা সুন্দর আড্ডা দিব, ঠিক আছে, কিছুদিন পর পর মনোলগে।